আজকে আমরা পড়ব শ্বসন অর্থাৎ রেসপিরেশন, যাকে বলা হয় সেলুলার রেসপিরেশন, যেহেতু এটা কোষে ঘটে। তাহলে এখানে আমরা কি পড়ব? এখানে আমরা জানবো যে সালোক সংশ্লেষ হওয়ার পর গাছেরা যে শর্করা জাতীয় খাদ্য তৈরি করলো অর্থাৎ গ্লুকোজ তৈরি করলো, সেই গ্লুকোজটাকে আমরা গ্রহণ করব খাবার হিসেবে। এবং সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় যে শক্তিটা, যার উৎস ছিল সৌরশক্তি, সূর্য, সেই সূর্য শক্তিটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে খাবারের মধ্যে ট্রান্সফার হলো, অর্থাৎ খাবারের মধ্যে শক্তিটা চলে এলো, যেটা ঘটালো সবুজ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে। এবার ওই যে খাবারটার মধ্যে শক্তি চলে এলো, লুকিয়ে গেল, সেই খাবারটাকে এবার আমরা গ্রহণ করবো। কেন? সেই খাবার থেকে শক্তিটাকে বার করার জন্য। তাহলে কি করবো? আমরা যখন খাবার খাই, সেই খাবারটা আমাদের হজম হয়, পরিপাক হয়। পরিপাক হওয়ার পর সেখান থেকে কী হয়? সেখান থেকে পুষ্টি রসগুলো শোষিত হয় রক্তের মাধ্যমে। এবং রক্তের মধ্যে দিয়ে যে পুষ্টি শোষিত হয়, পুষ্টি রসটা, অর্থাৎ তার মধ্যে যা নিউট্রিয়েন্টস আছে, খনিজ লবণ আছে, বিশেষ করে গ্লুকোজটাকে এখানে বলছি, অর্থাৎ শ্বসন বস্তু যাকে বলতে পারি আমরা। শ্বসন বস্তু হচ্ছে গ্লুকোজ, অর্থাৎ যেখান থেকে আমি এনার্জি বার করব। তাহলে সেই গ্লুকোজটা আমাদের রক্তের মধ্যে মিশলো, রক্ত সেটাকে প্রবাহিত করে সারা কলাকোষের মধ্যে ছড়িয়ে দিল। এবং কলাকোষের মধ্যে যখন যাবে সেই গ্লুকোজটা, তখন সেই গ্লুকোজটার পরিণতি কী হবে? সেই গ্লুকোজটা কী হবে? সেখানে গিয়ে গ্লুকোজটা ভাঙবে, গ্লুকোজটা জারণ হবে। কেন জারণ হবে? কারণ গ্লুকোজ যদি ভাঙবে, যখন তার জারণ হবে, তখন সেখান থেকে আমি পাবো এনার্জি, শক্তি, এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এই শক্তিটা খাবার থেকে, এই শক্তিটা, যে শক্তিটা সূর্যের কাছ থেকে খাবারের মধ্যে এসেছিল, সেই শক্তিটাকে বার করা, এক্সট্রাক্ট করাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। শ্বসনের মেন উদ্দেশ্যই হচ্ছে, এবং শ্বসনের সংজ্ঞা এটাই বলছে যে খাদ্যস্থ শক্তি অর্থাৎ গ্লুকোজ থেকে, গ্লুকোজ শ্বসন বস্তু জারণ করে সেখান থেকে শক্তির মুক্তি ঘটা এবং সেটাকে শরীরে ব্যবহার করা। তাহলে এটাই করবো। তাহলে খাবার থেকে শক্তিটা বার করার জন্য আমার কী করতে হবে? শ্বসন। তাহলে এই শ্বসন পদ্ধতিটা প্রধানত দু ধরনের, একটা সবাস শ্বসন, অবাস শ্বসন। তাহলে আমরা আজকে পড়ব সবাস শ্বসন, অ্যারোবিক রেসপিরেশন, অর্থাৎ যেটা অক্সিজেনের উপস্থিতিতে ঘটে। এখানে কি হচ্ছে? সবাস শ্বসন 4টে ধাপে সম্পন্ন হয়। তার মধ্যে প্রথম ধাপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে গ্লুকোজটা যখনই আমাদের কলাকোষে পৌঁছালো, কলাকোষে পৌঁছে প্রথমে কি হবে? গ্লুকোজের ভাঙন, ফার্স্ট ভাঙন শুরু হবে, প্রথম স্টেপ শুরু হবে গ্লুকোজের, যেটা ঘটবে কোষের সাইটোপ্লাজমে। কি হবে? সেখানে গ্লুকোজের ভাঙন শুরু হবে। তাহলে প্রথম স্টেপ চলে আসছে গ্লাইকোলাইসিস। কি হচ্ছে এখানে? গ্লাইকোলাইসিস হচ্ছে গ্লুকোজের ভাঙবে, অর্থাৎ গ্লাইকোলাইসিসকে আমরা মোট 3টে ভাগে ভাগ করতে পারি। এবং আমরা গ্লাইকোলাইসিসকে মেনলি দুটো মেন স্টেপ বলতে পারি। একটা হচ্ছে এনার্জি ইনভেস্টমেন্ট স্টেজ, অর্থাৎ যেখানে আমি এনার্জিকে ইনভেস্ট করব, লাগাবো গ্লুকোজটাকে ভাগার জন্য। আর একটা হচ্ছে এনার্জি হারভেস্টিং ফেজ, অর্থাৎ যেখান থেকে আমি যেখান থেকে শক্তিটাকে আমি এবার হারভেস্ট করব, ফসল কাটবো। হারভেস্ট মানে কাটা, তাহলে সেখান থেকে এনার্জিটা বের করে আনবো। তাহলে এখানে হচ্ছে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজ, আর শেষের স্টেপটা হচ্ছে এনার্জি হারভেস্টিং ফেজ। তাহলে আমরা এই গ্লাইকোলাইসিসটাকে মেনলি 3টে ধাপে ভাগ করতে পারি। প্রথম ধাপে কি হচ্ছে? প্রথম ধাপে আমার গ্লুকোজের মধ্যে এটিপি অণু যোগ হচ্ছে। এটিপি অণু গ্লুকোজের সঙ্গে যোগ হয়, সেখান থেকে গ্লুকোজ 6-ফসফেট তৈরি করছে। এবার এই গ্লুকোজ 6-ফসফেট থেকে ভেঙে আবার ফ্রুক্টোজ 6-ফসফেট, এবং সেখান থেকে ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট তৈরি হচ্ছে। তাহলে এইটা একটা পদ্ধতি, একটা মুখস্থ করতে হবে। এখানে মেনলি যেটুকু পড়া সেটাকে আমি বলছি। এখানে কি হচ্ছে? এখানে এই গ্লুকোজটার প্রথম ধাপ যেটা হচ্ছে, সেটা হচ্ছে গ্লুকোজ থেকে আমার ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট তৈরি করা। এই গ্লুকোজকে ভাঙতে আমার 2 অণু এটিপি ব্যবহার হয়, অর্থাৎ ইনভেস্টমেন্ট হয়। এবার কি হয়? এবার শুরু হয় সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজে কি হয়? ফ্রুক্টোজ 1,6-বিস-ফসফেট থেকে ফসফোগ্লিসারলডিহাইড আর ডাইহাইড্রক্সি অ্যাসিটাল ফসফেট, এই দুটো যৌগ উৎপন্ন হয়। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড ফেজ। ফাইনাল ফেজে কি হচ্ছে? ফাইনাল ফেজে আমার 3-ফসফোগ্লিসারলডিহাইড থেকে আমার বিভিন্ন অন্তর্বর্তী যৌগ,
1,3 bis phosphoglyceraldehyde, 3 phosphoglyceraldehyde, 2 phosphoglyceraldehyde, ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড এবং পাইরুভিক অ্যাসিড। তো এখানে কি হয় আমার 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড আর আলটিমেটলি পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়। এখানে কি হয়, এখানে আমার 3 ফসফোগ্লিসারালডিহাইডের সঙ্গে NAD+ অর্থাৎ NAD+ যুক্ত হয় এবং সেখান থেকে NAD উৎপন্ন হচ্ছে। এবং এখানে এই যে 1,3 bis ফসফোগ্লিসারিক অ্যাসিড এখানে আমার এখান থেকে যখন 3 কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়, সেখানে আমার একটা ATP উৎপন্ন হয়। এবং ফাইনাল স্টেপ যেখানে ফসফোইনোল পাইরুভিক অ্যাসিড, এখান থেকে আমার পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, সেখানে আমার আরেক অণু ATP উৎপন্ন হয়। তাহলে আমি কি দেখলাম এখানে এনার্জি ইনভেস্টমেন্ট ফেজে আমার 2 অণু ATP ব্যবহার হলো, যেটা গ্লুকোজ ভাঙলো। আর আমার ফাইনাল স্টেপে বা থার্ড স্টেপে আমি কি দেখলাম, একটা এখানে ATP অণু উৎপন্ন হলো আর একটা ফাইনালে ATP অণু উৎপন্ন হলো। তাহলে এটা আমার থার্ড ফেজ। তাহলে নেট আমার গ্লাইকোলাইসিসে কি উৎপন্ন হলো, আমার আলটিমেট প্রোডাক্ট হচ্ছে 2 পাইরুভিক অ্যাসিড, 2 অণু পাইরুভিক অ্যাসিড। আর উৎপন্ন হলো আমার 2 অণু ATP উৎপন্ন হলো, 2 অণু ATP, 2 অণু পাইরুভিক অ্যাসিড আর 2 অণু NAD, 2 অণু উৎপন্ন হলো NADH। এই NADH-টা সবথেকে ভাইটাল জিনিস। তাহলে এটা আমার হয়ে গেল ফার্স্ট স্টেপ, সবার শোষণের প্রথম ধাপ গ্লাইকোলাইসিস। এবার গ্লাইকোলাইসিসের পরের ধাপ শুরু হয়, সবার শোষণের পরের ধাপ শুরু হয়। এখানে কি হয়, এখানে এই পাইরুভিক অ্যাসিড মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে। মাইটোকন্ড্রিয়ায় কি প্রবেশ করে, এখানে 2 অণু পাইরুভিক অ্যাসিড, এখানে কি হয়, পাইরুভিক অ্যাসিডের এবার ঘটবে জারণ। তাই এটাকে বলা হচ্ছে পাইরুভিক অক্সিডেশন, অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, অর্থাৎ এখান থেকে হাইড্রোজেন অণু বেরিয়ে যাবে। আমরা সেটাই দেখছি। এখানে কি হচ্ছে, এখানে NAD+ ইলেকট্রন গ্রহণ করছে, এখান থেকে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে NAD+ এবং NAD+টা বিজারিত হয়ে উৎপন্ন করছে NADH আর H+, অর্থাৎ এখানে হাইড্রোজেন অণু যোগ হচ্ছে। ঠিক আছে, এবার NADH+ এর যখন বিজারণ ঘটছে, তখন এখান থেকে আমার কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যাচ্ছে, কার্বন অণু বেরিয়ে যাচ্ছে এবং তৈরি করছে কার্বন ডাই অক্সাইড। যেহেতু কার্বন বেরিয়ে যাচ্ছে এই পাইরুভিক অ্যাসিড থেকে, এই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় পাইরুভেট ডিকার্বক্সিলেশন। অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের জারণকে আমি আরেকটা বলতে পারি পাইরুভেটের ডিকার্বক্সিলেশন, অর্থাৎ পাইরুভেট ডিকার্বক্সিলেশন অথবা পাইরুভিক অ্যাসিডের জারণ, অর্থাৎ অক্সিডেশন অফ পাইরুভিক অ্যাসিড, দুটোই সেম। এখানে কি হচ্ছে, পাইরুভিক অ্যাসিড এখানে জারিত হয়ে উৎপন্ন করছে অ্যাসিটাইল কোয়ে। এই অ্যাসিটাইল কোয়েটা আমার এবার মেইন জিনিস। এবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই অ্যাসিটাইল কোয়ের যে উৎপন্ন হলো, এবার আমার থার্ড স্টেপ, তৃতীয় ধাপ, সবার শোষণের তৃতীয় ধাপ, যাকে বলা হচ্ছে ক্রেব সাইকেল, এটা আবার স্টার্ট হয়। এখানে কি হয়, এখানে আমার হচ্ছে এই যে, তাহলে আমার গ্লাইকোলাইসিস উৎপন্ন হয়েছিল 2 অণু পাইরুভিক অ্যাসিড। তাহলে প্রত্যেক পাইরুভিক অ্যাসিডের জন্য 2 বার সাইকেল সম্পন্ন হবে। একটা পাইরুভিক অ্যাসিড থেকে একবার উৎপন্ন হবে ATP, আর একবার পাইরুভিক অ্যাসিড থেকে আরেকবার উৎপন্ন হবে ATP। এবার 2 বার ক্রেব সাইকেল সম্পন্ন হবে ওই 2 অণু পাইরুভিক অ্যাসিডকে ভাঙার জন্য। তাহলে আবার আলটিমেট কাজ কি, গ্লুকোজটা দেখো আমরা ভাঙছি, প্রথমে ভাঙা হলো গ্লাইকোলাইসিস দিয়ে, এবার নেক্সট স্টেপ হচ্ছে ক্রেবস চক্র। এবার নেক্সট হচ্ছে আমাদের ক্রেবস চক্রের ভাঙন। এখানে কি হচ্ছে, এখানে আমার প্রথম অ্যাসিটাইল কোয়ে যে উৎপন্ন হলো পাইরুভিক অ্যাসিড থেকে, এই অ্যাসিটাইল কোয়ের সঙ্গে প্রথম যোগ হয় প্রথম পদার্থ ক্রেবস চক্রের অক্সালো অ্যাসিটিক অ্যাসিড।
এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটাইল কোয়ের সঙ্গে যুক্ত হয় এবং প্রথম যে যৌগ উৎপন্ন করে সেটা হচ্ছে আমার সাইট্রিক অ্যাসিড। এই সাইট্রিক অ্যাসিড ক্রেবস চক্রের মধ্যে ফার্স্ট উৎপন্ন হলো, প্রথম যৌগ। এবার যেহেতু সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হলো, এই জন্য ক্রেবস চক্রের আরেক নাম হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র। তার আগে বলে দিই যে এই চক্রের নাম ক্রেবস চক্র কেন? কারণ বিজ্ঞানী হেন্স ক্রেবস এটাকে প্রথম আবিষ্কার করেছিলেন, তাই তার নাম অনুসারে এই চক্রের নাম হলো ক্রেবস চক্র। এবার ক্রেবস চক্রের মধ্যে প্রথম উৎপাদিত যৌগই হচ্ছে সাইট্রিক অ্যাসিড, যেটা অক্সালো অ্যাসিটিক অ্যাসিড থেকে উৎপন্ন হলো। তাই এই চক্রকে বলা হচ্ছে সাইট্রিক অ্যাসিড চক্র। তাহলে যদি সাইট্রিক অ্যাসিডকে যদি আমরা দেখতে চাই, যদি তার আমি বিশ্লেষণ করি, তাহলে তার আমি কীরকম দেখবো সাইট্রিক অ্যাসিডের গঠন? এর মধ্যে 3টি কার্বক্সিল বর্গ আছে। কার্বক্সিল বর্গ মানে COOH বর্গ। এই বর্গটা 3টে আছে। এই জন্য সাইট্রিক অ্যাসিড চক্রটাকে আমরা ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্রও বলতে পারি, কারণ 3টি কার্বক্সিল বর্গযুক্ত চক্র, ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র অর্থাৎ TCA চক্র। এর অপর নামে বলতে পারি TCA সাইকেল। তাহলে কি হচ্ছে, আমার এখানে প্রথম যে যৌগ উৎপন্ন হলো সাইট্রিক অ্যাসিড, এবং এই চক্রের অপর নাম বলা হচ্ছে ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড চক্র। তাহলে এই সাইট্রিক অ্যাসিডটা হচ্ছে প্রথম উৎপাদিত আমার যৌগ। এবার কি দেখা যাচ্ছে, এই চক্রের মধ্যে একে একে আমার বিভিন্ন অন্তর্বর্তী জৈব যৌগ উৎপন্ন হচ্ছে। অনেক নাম আছে, এগুলো ডিটেলসে বলতে হবে। সিস অ্যাকোটিনিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড, অক্সালোসাকসিনিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড, সাকসিনিল কোয়ে, সাকসিনিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, এবং আলটিমেটলি শেষে আবার আমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হয়ে যায়। তাহলে যেহেতু অক্সালো অ্যাসিড উৎপন্ন পরে আবার উৎপন্ন হচ্ছে, এই জন্য এটা একটা সাইকেল, এটা একটা চক্র। অর্থাৎ এখানে আবার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন হলো এবং এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড আবার অ্যাসিটাইল কোয়ের সঙ্গে যুক্ত হয়ে আবার তৈরি করবে সাইট্রিক অ্যাসিড এবং আবার চক্রটা সম্পন্ন হবে। তাহলে কন্টিনিউ এই চক্র চলতে থাকে। তাহলে আমার ক্রেবস চক্রে কি উৎপন্ন হলো? ক্রেবস চক্রে যদি আমরা দেখব, তাহলে আমি এখানে ক্রেবস চক্রের মাধ্যমে আবার 6 অণু NADH, 2 অণু FADH2, 2 অণু ATP আর 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। আর এই 8 অণু NADH উৎপন্ন হচ্ছে দুটো মিলিয়ে, অর্থাৎ পাইরুভিক অ্যাসিডের জারণ এবং ক্রেবস চক্র দুটো মিলিয়ে আমার 8 অণু NADH, 2 অণু FADH2, 2 অণু ATP আর 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। এর মধ্যে 6 অণু NADH উৎপন্ন হয়ে যায় ক্রেবস চক্রের মাধ্যমে। তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড স্টেজ, এখানে গ্লুকোজটা হলো। তাহলে এখানে আমি কি পেলাম? এখানে আমি পেলাম, এখানে ক্রেবস চক্রের মাধ্যমে আমার NADH, FADH2, ATP আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। আর আমরা জানি শ্বসনের ফলে কি উৎপন্ন হয়? খাদ্যবস্তু জারণের ফলে উৎপন্ন হয় ATP, শক্তি, কার্বন ডাইঅক্সাইড আর জল। তাহলে আমি জল উৎপন্ন হলো, এখানে জল উৎপন্ন হয়। এবার এই যে NADH আর FADH2, এটাই কিন্তু ভাইটাল প্রোডাক্ট এই ক্রেবস চক্রের। এই NADH আর FADH2টাই কিন্তু পরবর্তীকালে মাইটোকন্ড্রিয়ায় পরবর্তী ধাপ, যার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, সম্পন্ন করবে। তাহলে এর পরিণতি কি হবে সেটা আমরা সবার শ্বসনের ফাইনাল স্টেপ, যার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অর্থাৎ ফসফোরাইলেশন কথার অর্থ হচ্ছে ATP তৈরি, ফসফেট অণুর যোগ, অর্থাৎ ADPর সঙ্গে ফসফেট অণু, অজৈব ফসফেট যোগ উৎপন্ন করে ATP। এই জন্য এর নাম হচ্ছে ফসফোরাইলেশন। আর অক্সিডেটিভ কেন? যেহেতু অক্সিজেনের উপস্থিতিতে ঘটছে এটা, তাই এটার নাম হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, যেটা ফাইনাল স্টেপ। এবার আমরা চলে আসবো এই ধাপে। তাহলে এই
ধাপে কি হয়, এই ধাপটা আমার সব থেকে ভাইটাল জিনিস, কারণ এখানেই আমার আলটিমেট এটিপিটা শেষ, এটিপিটা আমার উৎপন্ন হবে এখানেই। এখানে কি হচ্ছে, এইটা একটা খুবই জটিল প্রক্রিয়া এবং একটা চেন রিয়াকশন অর্থাৎ চেনের মাধ্যমে ঘটে। কি হয় এখানে, আমরা এটা জানার আগে আমাকে জানতে হবে মাইটোকন্ড্রিয়ার গঠন। এটা একটা মাইটোকন্ড্রিয়া, অর্থাৎ যাকে বলা হচ্ছে, যার মেন উদ্দেশ্যই হচ্ছে, একে বলা হয় শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, কোষের শক্তিঘর, কারণ এখানে এটিপি উৎপন্ন হয়। আর এই এটিপি উৎপন্ন হচ্ছে এই পদ্ধতির মাধ্যমে, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে। তাহলে মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা দেখব, যদি আমি তার আণবিক যন্ত্র দেখি, তাহলে এর বাইরে একটা আবরণ আছে, বহিস্তর বহি আবরণ, একটা আছে অন্তঃআবরণ, অন্তঃপর্দা, একটা আছে বহিপর্দা, একটা অন্তঃপর্দা। আর বহিপর্দা অন্তঃপর্দার মাঝখানে যে ফাঁকা স্থানটা, একে বলা হচ্ছে ইনার, এটাকে বলা হচ্ছে আন্তঃ মাইটোকন্ড্রিয়াল স্থান বা ইনার মাইটোকন্ড্রিয়াল স্পেস। অর্থাৎ বহিপর্দা অন্তঃপর্দার মাঝখানের জায়গাটাকে বলা হচ্ছে আন্তঃ মাইটোকন্ড্রিয়াল স্থান বা ইনার মাইটোকন্ড্রিয়াল স্পেস। আর এই অন্তঃপর্দার ভিতরে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে সাইটোপ্লাজম, তাকে বলা হচ্ছে ম্যাট্রিক্স বা ধাত্র। তাহলে এখানে ঘটনাটা এখানেই ঘটছে, এই ঘটনাটা পুরোটাই ঘটছে। তাহলে এই যে একটা, এটা একটা আবরণ, এটা একটা পর্দা, কোন পর্দাটা, এটা হচ্ছে আন্তঃপর্দা, এই পর্দাটা, এই ভিতরের এই পর্দাটা। আর এটা হচ্ছে আন্তঃ মাইটোকন্ড্রিয়াল স্থান, অর্থাৎ এই জায়গাটা IMM লেখা আছে, IMS, এই তো এই জায়গাটা, ফাঁকা জায়গাটা। আর এইটা হচ্ছে অন্তঃপর্দা, অন্তঃপর্দা, আর এটা হচ্ছে ম্যাট্রিক্স, এটা ম্যাট্রিক্স। তাহলে এই ছবিটাকে এর সঙ্গে কম্পেয়ার করে বুঝতে হবে। এখানে কি হচ্ছে, আবার আন্তঃপর্দা, মাইটোকন্ড্রিয়ার আন্তঃপর্দার গায়ে অনেকগুলো প্রোটিন কমপ্লেক্স রয়েছে। এগুলো প্রত্যেকটা প্রোটিন কমপ্লেক্স, যেটা আমি 1, 2, 3, 4 আর 5 নম্বর প্রোটিন কমপ্লেক্স, এই 5 ধরনের প্রোটিন কমপ্লেক্স থাকে। এখানে কি হয়, এখানে আমার যে উৎপন্ন হলো NADH, ক্রেবস চক্রের মাধ্যমে যে NADH উৎপন্ন হলো আর FADH উৎপন্ন হলো, এই NADH আর FADH থেকেই উৎপন্ন হবে কিন্তু ফাইনাল ATP। তাহলে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলতে দুটো জিনিসকে বোঝাই, একটাকে বলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন, যেটা এই এখান থেকে শুরু করে এত দূর পর্যন্ত, এটাকে আমরা বলবো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। আর ফাইনাল যে স্টেপটা, যেটাতে আমার ফাইনাল এটিপি তৈরি হবে, লাস্ট কমপ্লেক্স 5 নম্বর কমপ্লেক্স, যেখানে আমার ফাইনাল এটিপি তৈরি হবে, সেই পদ্ধতিটাকে, যেখানে ফাইনাল এটিপি তৈরি হচ্ছে, সেটাকে বলা হচ্ছে কেমিও অসমোসিস। এটাকে আমরা বলছি কেমিও অসমোসিস। তাহলে ইটিসি মানে অক্সিডেটিভ ফসফোরাইলেশন নয়, ইটিসি হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের একটা অংশ। এবং ইটিসির সঙ্গে যখন ফাইনাল কেমিও অসমোসিস, যখন ফাইনাল এটিপি তৈরি হয়, সেই দুটো ধাপকে একসঙ্গে বলা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। এটা কিন্তু সবথেকে ভাইটাল জিনিস, জানা উচিত। আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানেই জানি ইটিসি, কিন্তু এটা নয়। তাহলে এটা আজকে তোমরা জানতে পারলে। আর এই স্টেপটা হচ্ছে কেমিও অসমোসিস। তাহলে আমি এখানে প্রথমে বুঝবো আমরা ইটিসিটা, অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন। এখানে কি হচ্ছে, হ্যাঁ এখানে তাহলে এই চারটা কি বললাম, 5টা আমার প্রোটিন মলিকিউল রয়েছে, যারা একে একে ইলেকট্রন ট্রান্সপোর্ট করবে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা কিচ্ছু না, ইলেকট্রন ট্রান্সপোর্টের একটা চেন, অর্থাৎ একটা কমপ্লেক্স থেকে একটা কমপ্লেক্স, একটা কমপ্লেক্স থেকে একটা কমপ্লেক্স, একটা কমপ্লেক্স থেকে একটা কমপ্লেক্স, এইভাবে প্রত্যেকটা কমপ্লেক্স থেকে ইলেকট্রনগুলো পাস হয়ে যাবে। এবং যেই পাস হয়ে যাবে, সেই আমার এটিপি উৎপন্নর দিকে এগিয়ে যাবে। আমরা দেখবো একটু ডিটেলসে কী হবে এখানে। আর এখানে আরও 2 ধরনের অণু রয়েছে, কোএনজাইম কিউ আর সাইটোক্রোম সি। তাহলে আমার 5টা প্রোটিন কমপ্লেক্সের সঙ্গে আরও 2টো মলিকিউল মাইটোকন্ড্রিয়াল আন্তঃপর্দায় অ্যাটাচ থাকে, একটা হচ্ছে কোএনজাইম কিউ, একটা সাইটোক্রোম সি। কি হচ্ছে, প্রথমে যে NADH উৎপন্ন হলো ক্রেবস চক্রে, এই NADH থেকে এই NADH এর, এখানে NADH
থেকে NAD প্লাস উৎপন্ন হয়, অর্থাৎ NADH এর জারণ, এখানে NADH এর জারণ হচ্ছে, অর্থাৎ এখান থেকে আমার ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রন আর প্রোটন বেরিয়ে যাচ্ছে। তাহলে যেই NADH থেকে NAD প্লাস তৈরি হয় আমার প্রথম ধাপে ETCর অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের, আমার একটা ইলেকট্রন বেরিয়ে যায়। এই ইলেকট্রন গিয়ে আমাদের এই 1 নম্বর কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হয়। তাহলে প্রথম NADH যেই আমার জারণ ঘটলো, ইলেকট্রন বেরিয়ে গেল, এই ইলেকট্রন বেরিয়ে 1 নম্বর কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হলো। 1 নম্বর কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হওয়ার সাথে সাথেই 1 নম্বর কমপ্লেক্সটা সক্রিয় হয়ে ওঠে, অর্থাৎ সুপার অ্যাক্টিভ হয়ে ওঠে। যেই সুপার অ্যাক্টিভ হয়ে যায় আমার কি হয়, যেই সুপার অ্যাক্টিভ হয়ে যায় আমাদের কি হয়, ম্যাট্রিক্স থেকে, ম্যাট্রিক্সের মধ্যে অনেকগুলো প্রোটন কণা রয়েছে, হাইড্রোজেন পরমাণু। এই হাইড্রোজেন পরমাণুগুলো আন্তঃপর্দাকে ভেদ করে আমার এইখানে অর্থাৎ আন্তঃমাইটোকন্ড্রিয়াল স্থান অর্থাৎ ইনার মাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যে হাইড্রোজেন পরমাণুগুলো ফ্লাক্স ইনফ্লাক্স হয়, আউটফ্লাক্স, এটা বলা হচ্ছে আউটফ্লাক্স হয়, অর্থাৎ বেরিয়ে যায়, হাইড্রোজেন পরমাণুগুলো বাইরে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে আবার এই চ্যানেলটা অ্যাক্টিভ হয়ে যায় এবং ম্যাট্রিক্স থেকে হাইড্রোজেন পরমাণুগুলোকে আন্তঃমাইটোকন্ড্রিয়াল স্থানের দিকে ট্রান্সফার করে দেয়। যেই ইলেকট্রনটা অ্যাটাচড হয় 1 নম্বর কমপ্লেক্সের সঙ্গে, এবার দ্বিতীয় ধাপ শুরু হয়। দ্বিতীয় ধাপে হচ্ছে আমার 2 নম্বর প্রোটিন কমপ্লেক্স তার অ্যাক্টিভ হওয়া। এখানে কি হচ্ছে, এখানে এই যে FADH2 উৎপন্ন হয়েছিল ক্রেবস চক্রে, এই FADH2টা এবার FADH2 থেকে আবার তৈরি হয় FAD। এই FAD উৎপন্ন হয়। তো এখানে একই কেস, যেই FADH2 অক্সিডেশন ঘটে অর্থাৎ জারণ ঘটে এবং FAD তৈরি হয়, এখান থেকেও একটা ইলেকট্রন বেরিয়ে যায় এবং ইলেকট্রন গিয়ে 2 নম্বর প্রোটিন কমপ্লেক্সকে সক্রিয় করে তোলে। যেই 2 নম্বর প্রোটিন কমপ্লেক্স সক্রিয় হয়ে ওঠে, এ কিন্তু আর হাইড্রোজেন পরমাণুগুলোকে পাস করে না, হাইড্রোজেন পরমাণুগুলোকে ম্যাট্রিক্স থেকে আন্তঃমাইটোকন্ড্রিয়াল স্থানে কিন্তু পাস করার ক্ষমতা নেই। এ কি করে, এই 2 নম্বর প্রোটিন কমপ্লেক্সটা এই ইলেকট্রনটাকে কো-কিউতে ট্রান্সফার করে দেয়, কো-কিউতে ট্রান্সফার করে দেয়। এখানে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, যখনই 1 নম্বর কমপ্লেক্সটা সক্রিয় ওঠে এবং যখনই হাইড্রোজেন পরমাণুগুলো আন্তঃমাইটোকন্ড্রিয়াল স্থানে চলে যায়, তখনই সঙ্গে সঙ্গে এই ইলেকট্রনটাকে কো-কিউকে ট্রান্সফার করে দেয়। কো-এনজাইম কিউকে এই 1 নম্বর প্রোটিন কমপ্লেক্সটা ইলেকট্রনটা ট্রান্সফার করে দিল, ফলে 1 নম্বর প্রোটিন কমপ্লেক্সটা আবার নিষ্ক্রিয় হয়ে গেল। যে নিষ্ক্রিয় হয়ে গেল, তারপর আর হাইড্রোজেন পরমাণুগুলো আন্তঃমাইটোকন্ড্রিয়াল স্থানের মধ্যে প্রবেশ করবে না, কারণ এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, কারণ সে তার ইলেকট্রনটাকে কো-কিউকে ট্রান্সফার করে দিয়েছে। আবার এখানে 2 নম্বর প্রোটিন কমপ্লেক্স যখন ইলেকট্রন যোগ হলো, অর্থাৎ FADH2 থেকে যখন FAD তৈরি হলো, সেখানে ইলেকট্রনটা গিয়ে 2 নম্বর প্রোটিন কমপ্লেক্সকে অ্যাক্টিভ সক্রিয় করে দেয়। তখন 2 নম্বর কি করে, 2 নম্বর প্রোটিন কমপ্লেক্সটা তার ইলেকট্রনকে আবার কো-কিউকে ট্রান্সফার করে এবং পরবর্তী ইনস্ট্রাকশন বা পরবর্তী সিগন্যালের জন্য এরা ওয়েট করে বসে থাকে যে পরবর্তী ইনস্ট্রাকশন কখন আসবে। এবার কি হয়, এবার যেই কো-কিউ 1 নম্বর আর 2 নম্বর প্রোটিন কমপ্লেক্স থেকে ইলেকট্রনগুলোকে গ্রহণ করে, তখন এই ইলেকট্রন গ্রহণ করার পর কো-কিউটা আরও বেশি সক্রিয় হয়ে ওঠে, সুপার অ্যাক্টিভ হয়ে ওঠে। ফলে এই কো-কিউ তার ইলেকট্রন ট্রান্সফার করে দেয় প্রোটিন কমপ্লেক্স 3কে। তখন প্রোটিন কমপ্লেক্স 3 সুপার অ্যাক্টিভ হয়ে যায়, সক্রিয় হয়ে ওঠে। যেই কমপ্লেক্স 3 সক্রিয় হয়ে ওঠে, এও কি করতে শুরু করে, হাইড্রোজেন আয়নগুলোকে অর্থাৎ প্রোটনগুলোকে ম্যাট্রিক্স বা ধাত্র থেকে আন্তঃমাইটোকন্ড্রিয়াল স্থানের দিকে প্রবাহিত করতে শুরু করে। ফলে ম্যাট্রিক্স থেকে হাইড্রোজেন আয়নগুলো আমার আন্তঃমাইটোকন্ড্রিয়াল স্থান ইনার মাইটোকন্ড্রিয়াল স্পেসের মধ্যে চলে আসে।
ফলে কি হয় দেখা যাচ্ছে ধীরে ধীরে ম্যাট্রিক্স থেকে হাইড্রোজেন আয়নগুলোর পরিমাণ কমে যাচ্ছে এবং আন্তঃমাইটোকন্ড্রিয়াল স্থানে কিন্তু হাইড্রোজেন পরমাণুর পরিমাণটা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এবার কি হয়, যেই ইলেকট্রন ট্রান্সফার করলো এখানে ট্রান্সফার করে দিল, সঙ্গে সঙ্গে প্রোটিন কমপ্লেক্স 3 তার ইলেকট্রনটাকে আবার সাইটোক্রোম সি কে ট্রান্সফার করে দেয়। যে সাইটোক্রোম সি কে ইলেকট্রন ট্রান্সফার করে দেয় প্রোটিন কমপ্লেক্স 3 ইনঅ্যাক্টিভ হয়ে যায়। যে ইনঅ্যাক্টিভ হয়ে যায় তখন এ আর হাইড্রোজেন আয়নগুলোকে পর্দা ভেদ করে যেতে বাধা দেয়, বন্ধ হয়ে যায়। এই ফ্লোটা হাইড্রোজেন পরমাণুর ফ্লোটা বন্ধ হয়ে যায়। এবার কি হয়, সাইটোক্রোম সি যে অ্যাক্টিভ হয়ে গেল, সাইটোক্রোম সি এ কিন্তু আর সক্রিয় হওয়ার পর কোএনজাইম কিউর মতো এই হাইড্রোজেন পরমাণুগুলোকে আর পর্দা ভেদ করে যেতে সাহায্য করতে পারে না। এ কি করে, এই সঙ্গে সঙ্গে 4 নম্বর প্রোটিন কমপ্লেক্সকে তার ইলেকট্রনটা ট্রান্সফার করে দেয় এবং 4 নম্বর প্রোটিন কমপ্লেক্স যেই ইলেকট্রন গ্রহণ করে তখন 4 নম্বর কমপ্লেক্সও বাকিদের মতো সুপার অ্যাক্টিভ হয়ে যায়, অর্থাৎ সক্রিয় হয়ে ওঠে। যেই 4 নম্বর কমপ্লেক্স সুপার অ্যাক্টিভ হয়ে যায় সঙ্গে সঙ্গে কি করে, ম্যাট্রিক্স থেকে হাইড্রোজেন আয়নগুলো আবার ইনার মাইটোকন্ড্রিয়াল স্পেস বা আন্তঃমাইটোকন্ড্রিয়াল স্থান এখানে প্রবেশ করতে শুরু করে। ফলে দেখা যায় যে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সের থেকে হাইড্রোজেন পরমাণু সংখ্যা আমাদের আন্তঃমাইটোকন্ড্রিয়াল স্থানে বেশি হয়ে যায় এবং এরপর ফাইনাল ইলেকট্রন অ্যাকসেপ্টর। তাহলে আগে বলা কি এনএডি যে আছে এনএডিটা, এই এনএডিএইচকে বলা হয় ইলেকট্রন ক্যারিয়ার, কারণ ইলেকট্রন ক্যারি করতে পারে। তাহলে এনএডিএইচ এখানে ইলেকট্রন ক্যারিয়ার, আবার এফএডিএইচ2 একটা ইলেকট্রন ক্যারিয়ার, ইলেকট্রন বাহক। এবার কি হয়, যেই 4 নম্বর অ্যাক্টিভ হয়ে যায় এই 4 নম্বর কমপ্লেক্সটা আলটিমেট ফাইনাল ইলেকট্রনটাকে দান করে দেয় আমার শেষ ইলেকট্রন অ্যাকসেপ্টর বা ইলেকট্রন গ্রাহক, যার নাম হচ্ছে অক্সিজেনকে ট্রান্সফার করে দেয়। আর এই ইটিসি সাইকেল অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন এর প্রথম ইলেকট্রন বাহক হচ্ছে এনএডিএইচ আর শেষ ইলেকট্রন অ্যাকসেপ্টর বা শেষ ইলেকট্রন গ্রাহক হচ্ছে অক্সিজেন। এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে শেষ ইলেকট্রন গ্রাহক হচ্ছে অক্সিজেন, এই অক্সিজেনকে ইলেকট্রন ট্রান্সফার করে দেয় 4 নম্বর প্রোটিন কমপ্লেক্স। ফলে কি হয়, 4 নম্বর প্রোটিন কমপ্লেক্স আবার ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আবার এই আউটফ্লোটা হাইড্রোজেন পরমাণু বন্ধ হয়ে যায়। ফলে কি হয়, যেই ইলেকট্রন অণু গ্রহণ করে অক্সিজেন অণুটা দুটো অক্সিজেন আয়নে ভেঙে যায় এবং যে প্রোটনটা कितना सब नोटिफिकेशन करके रखे हो এবং যে প্রোটনটা গ্রহণ করে সেই প্রোটন দিয়ে 2 অণু জল উৎপন্ন হয়। তাহলে অক্সিজেন শেষ ইলেকট্রনটা গ্রহণ করে 4 নম্বর প্রোটিন কমপ্লেক্স থেকে অক্সিজেন আয়নে ভেঙে যায় এবং তারপর সেখান থেকে 2 অণু জল উৎপন্ন হয়। তাহলে এখানে এসে আবার যেই জল উৎপন্ন হয়ে গেল এখানে এসে আমার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন শেষ হয়ে গেল। এবার শুরু হয় ফাইনাল স্টেপ এটিপি তৈরি করার, যার নাম হচ্ছে কেমিও অসমোসিস, যেটা অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ফাইনাল স্টেপ, যেখানে আমার 5 নম্বর প্রোটিন কমপ্লেক্স যার নাম হচ্ছে এটিপি সিনথেজ, এক ধরনের এনজাইম উৎসেচক, এই এটিপি সিনথেজের কাজ শুরু হয়। যখন আন্তঃমাইটোকন্ড্রিয়াল স্থানে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা বেড়ে যায়, এই যে প্রোটিন চ্যানেলগুলো থেকে যখন হাইড্রোজেনগুলো ম্যাট্রিক্স থেকে আন্তঃমাইটোকন্ড্রিয়াল স্থানে প্রবেশ করলো, ফলে এখানে হাইড্রোজেনের পরমাণুর হাইড্রোজেন আয়নের সংখ্যা বেড়ে গেল। তখন কি হয়, এই এটিপি সিনথেজ এই হাইড্রোজেন আয়নগুলোকে, আমি এটা একটু মুছে দিচ্ছি একটু, ঠিক আছে। এই হাইড্রোজেন আয়নগুলো অর্থাৎ প্রোটনগুলো পুনরায় আন্তঃমাইটোকন্ড্রিয়াল স্থান বা ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস থেকে আবার ম্যাট্রিক্সে
প্রবেশ করে, ফাইনাল প্রবেশ করছে এখানে, এবং এখানে যেই প্রবেশ করে এই হাইড্রোজেন আয়নগুলোর এত শক্তি যে এটা মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স বা ধাত্রের মধ্যে উপস্থিত এডিপি, কম শক্তি সম্পন্ন এডিপি অ্যাডিনোসিন ডাইফসফেটকে উচ্চ শক্তি সম্পন্ন অ্যাডিনোসিন ট্রাইফসফেট অর্থাৎ এটিপিতে কনভার্ট করে দেয়। এবং এখানেই এটিপি সিনথেস উৎসেচকটা হাইড্রোজেন পরমাণু সাহায্যে এডিপি অণুকে এটিপি অণুতে ট্রান্সফার করে দেয়, এবং এখানে আবার ফাইনাল এটিপি উৎপন্ন হয়। আর এই পদ্ধতিকে বলা হচ্ছে, শেষ ধাপটাকে বলা হচ্ছে কেমিও অসমোসিস। এবং এখানে এসেই আমার অক্সিডেটিভ ফসফোরাইলেশন শেষ হয়। তাহলে এখানে আমরা এটি পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? আমরা এই চারটে ধাপে অর্থাৎ শ্বসনের চারটে ধাপেই আমরা কি পেলাম? প্রত্যেক ধাপে গ্লুকোজ অণুগুলো ভাঙছে, ভেঙে 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 শেষ পর্যন্ত কি কি পাচ্ছি? উৎপন্ন হলো এটিপি, যেটা আমার ফাইনাল প্রোডাক্ট, যেটা আমার তৈরি করার মেন উদ্দেশ্যই ছিল। আমার খাবারটাকে ভেঙে সেই খাবারের মধ্যে অন্তর্নিহিত শক্তিটাকে বের করে সেই শক্তিটাকে, যার নাম হচ্ছে এটিপি, এটাকে বার করাই ছিল আমার মেন উদ্দেশ্য। তাহলে এই এটিপি উৎপন্ন হলো শ্বসনের ফলে, আর বাই প্রোডাক্ট হিসেবে কি উৎপন্ন হয়? জল উৎপন্ন হয়, আর উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইডটা পরিবেশে আবার উন্মুক্ত হয়ে যায়, বেরিয়ে যায়। আবার সেই কার্বন ডাইঅক্সাইডটা সবুজ উদ্ভিদেরা আবার সালোকসংশ্লেষ প্রক্রিয়ার জন্য আবার গ্রহণ করে। তাহলে এই পুরো ধাপটাই হচ্ছে সমাজ শ্বসন, যেখানে চারটে ধাপ: গ্লাইকোলাইসিস, পাইরুভিক অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বা পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন, ক্রেবস চক্র, এবং ফাইনালি অক্সিডেটিভ ফসফোরাইলেশন অর্থাৎ ইটিসিআর কেমিও অসমোসিস। এই পুরো ধাপেই কিন্তু সম্পন্ন হলো আমাদের শ্বসন পদ্ধতি, অর্থাৎ কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন। এবং এখানে তো দেখতে পাচ্ছ কি কি উৎপন্ন হলো। বাস এটুকুই। হ্যাঁ, এবার এর মধ্যে গ্লাইকোলাইসিসটা ঘটে একমাত্র সাইটোপ্লাজমে, আর পাইরুভিক অ্যাসিডের কার্বক্সিলেশন, ডিকার্বক্সিলেশন, ক্রেবস চক্র আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন এইগুলো ঘটে মাইটোকন্ড্রিয়ায়। এটা মনে রাখবে। তাই আর যেহেতু মাইটোকন্ড্রিয়া আলটিমেটলি তৈরি হচ্ছে এটিপি, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর, এনার্জি কারেন্সির শক্তিঘর। তাহলে এটুকুই। যদি তোমাদের এই ভিডিওটা পছন্দ লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং তার পাশে থাকা লাইক বাটনকে প্রেস করবে, আর বেল বাটনকে প্রেস করবে, যাতে পরবর্তীকালে আমি যে সমস্ত ভিডিওগুলো দেবো তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে। তাহলে আজকে এটুকুই। থ্যাংক ইউ।